শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে হলো তোমাদেরকে কনফার্মেশন নিয়ে কথা বলেছিলাম। কনফার্মেশন নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। আজকেও আমরা কনফার্মেশন নিয়ে কথা বলবো। তো আসলে এই কনফার্মেশন নিয়ে কথা বলতে গেলে এটা অনেক বড় বিষয়, অনেকগুলো বিষয় আসবে। আমরা গতদিন নিউমেন কভার করেছিলাম, ঠিক আছে? নিউমেন প্রজেকশন কভার করেছিলাম। আজকে আমরা হলো সহর্স প্রজেকশনে যাব। নিউমেন এবং সহর্স খুবই কাছাকাছি, ঠিক আছে? নিউমেনে আমরা গতদিন বলেছিলাম দুইটা কার্বন, একটা সামনের কার্বন একটা পিছনের কার্বন, দুই কার্বন একই রেখা বরাবর থাকবে, ঠিক আছে? একই রেখা বরাবর, সেই জন্য একটা সামনে একটা পিছনে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের এটা হলো নিউম্যান প্রজেকশন, এই যে বাম পাশেটা এটা হলো নিউম্যান প্রজেকশন। খেয়াল করো, নিউম্যানের ইক্লিপস। এখন আজকে আমরা বলবো, আর এটা ছিল নিউম্যানের হলো স্টেগার্ড। এই যে এটা নিউম্যানের স্টেগার্ড, এটা ছিল নিউম্যানের ইক্লিপস। এই যে ইক্লিপস, খেয়াল করো, ইক্লিপস, নিউম্যানের ইক্লিপস। আর ডান পাশেটা হলো নিউম্যানের স্টেগার্ড। আজকে আমরা বলবো সহর্স ইক্লিপস, সহর্স স্টেগার্ড। এটা কি করে বলবো? ওকে, তাহলে নিউমেন আর সহর্সের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা গতদিন বলেছিলাম নিউমেনে হলো দুইটা কার্বনকে, সামনের কার্বনটাকে আমরা ওয়াই আকৃতি দ্বারা প্রকাশ করব। ওয়াই, তিনটা বন্ধন যুক্ত, তিনটা কার্বনের সঙ্গে তিনটা বন্ধন যুক্ত। আরেকটা বন্ধন কোথায় গেল? সামনের কার্বন পিছনের কার্বনের সাথে জয়েন, ঠিক আছে? ওকে। এবং যদি দেখা যায় বড় বড় গ্রুপের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন আমরা এটাকে বলি ইক্লিপস, নিউমেন ইক্লিপস। ক্লিয়ার? ওকে, এবার আসো, নিউমেন স্টিকার্ড কখন বলেছিলাম আমরা? সামনের কার্বনের সঙ্গে যে বড় গ্রুপ, পিছনের কার্বনের সঙ্গে যে বড় গ্রুপ, এই দুই বড় গ্রুপের মধ্যবর্তী কোণ যদি হয় 60 ডিগ্রি, তখন আমরা বলেছিলাম এটা হলো নিউমেন স্টেগার্ড। এই যে, আর সামনের কার্বনটাকে আমরা হলো কমপ্লিট ওয়াই দ্বারা প্রকাশ করেছিলাম, পিছনের কার্বনটাকে ইনকমপ্লিট ওয়াই দ্বারা প্রকাশ করেছিলাম। কেন ইনকমপ্লিট ওয়াই? কারণ একটা সার্কেলের পরিধি থেকে আমরা হলো রেখাগুলো টেনেছিলাম, ফলে এটা ইনকমপ্লিট ওয়াই বলেছিলাম আমরা, ঠিক আছে? গত লেকচারে ভিডিও দেখলেই তোমরা পেয়ে যাবা। এখন আসো, আজকে আমরা আরেকটাতে যাব, সেটা হলো সহর্স প্রজেকশন। এখন আমি বলবো সহর্স স্টেগার্ড, আরেকটাকে বলবো সহর্স। এই যে আমি এখন যাচ্ছি কি, কোন কনফার্মেশন? সহর্স প্রজেকশনে যাচ্ছি, এবং সহর্সের ইক্লিপস এবং সহর্সের স্টেগার্ড। এটা হলো সহর্সের স্টেগার্ড, এই যে এটা সহর্সের স্টেগার্ড। আর বাম পাশেরটা হলো আমাদের সহর্সের, সহর্সের ইক্লিপস। এই যে এটা সহর্সের ইক্লিপস, এইটুকু। ওকে, আচ্ছা, তো নিউমেন আর সহর্সের মধ্যে ডিফারেন্স কি? নিউম্যানে আমরা দুইটা কার্বনকে দেখেছিলাম একই রেখা বরাবর, অর্থাৎ একটা সামনের কার্বন একটা পিছনের কার্বন, ঠিক আছে? আর সহর্সে এসে আমাদের হলো সামনে এবং পিছনে না, হ্যাঁ, এখানে আমরা তাকাবো হলো সাইড থেকে, যৌগটা সাইড থেকে তাকাবো। থ্রি ডাইমেনশনালে দেখবো যৌগটাকে সাইড থেকে, তাহলে একটা পড়বে আমার বামের কার্বন, একটা হবে আমাদের ডানের কার্বন, ঠিক আছে? ওকে, ধরো এটা হলো আমার লেফট কার্বন, আমি এটাকে ধরলাম লেফট কার্বন, এটাকে ধরলাম আমি রাইট কার্বন। আমি যদি সাইড থেকে তাকাই, তার মানে হলো এই যে এই জায়গাটা থেকে আমাকে তাকাইতে হবে, হ্যাঁ, আমাকে তাকাইতে হবে এই সাইডটা থেকে। ধরো এটা আই, এই যে আমি এখান থেকে তাকাচ্ছি, ওকে, এখানে আমি তাকাচ্ছি, এখানে আমি তাকাচ্ছি, ওকে, এই বরাবর আমি তাকাচ্ছি, ওকে, এই সাইড থেকে। তাহলে একটা হবে আমার লেফট সাইডের কার্বন আর একটা হবে রাইট সাইডের কার্বন। ওকে, তাহলে কখন আমি এটাকে বলবো সহর্স ইক্লিপস? আমি যদি খেয়াল করো, তো লেফট কার্বনটাকে পুশ করে রাইট কার্বনের উপর ফেলি, লেফট কার্বনটাকে ধাক্কা দিয়ে আমি হলো রাইট কার্বনের উপর ফেলি, তাহলে দেখা যাবে লেফট কার্বনের সঙ্গে যে তিনটা হাইড্রোজেন আছে, আবার রাইট কার্বনের সঙ্গে তিনটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের উপর পড়ে যাচ্ছে। অর্থাৎ উপরের দিকে হাইড্রোজেন লেফট কার্বনের উপরের হাইড্রোজেন রাইট কার্বনের উপরের হাইড্রোজেনের উপর মিলে যাচ্ছে, লেফট কার্বনের বামের হাইড্রোজেন রাইট কার্বনের বামের হাইড্রোজেনের সাথে মিলে যাচ্ছে, আবার লেফট কার্বনের ডানের হাইড্রোজেন রাইট কার্বনের ডানের হাইড্রোজেনের উপর মিলে যাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে যে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে হুবহু মিলে যায়, তখনই এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণটা হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তখনই আমরা এটাকে বলবো সহর্স 0 ডিগ্রি, সহর্স ইক্লিপস। এই যে হয়ে গেল আমাদের এটা, হ্যাঁ, তাহলে সহর্স ইক্লিপস। আবার এটাকে যদি, এই যৌগটাকে যদি আমি এই সাইড থেকে তাকাই, এই যে এই সাইড থেকে আমি তাকাইলাম, ওকে, তাকানোর পর আমি কি দেখতে পাবো? দেখো তো, ওই আগের মতোই, এটা ধরো লেফট কার্বন আর এটা ধরো রাইট কার্বন। ওকে, যদি আমি ধরি এটা, তাহলে কি দেখা যাচ্ছে? আমাদের দেখা যাচ্ছে যে ঠিক লেফট কার্বনের উপরের হাইড্রোজেন রাইট কার্বনের নিচের হাইড্রোজেন। তাহলে দেখো তো, আমি যদি যে উপরের হাইড্রোজেন, রাইট কার্বনে কিন্তু উপরে কোনো হাইড্রোজেন নেই, সেটা নিচের দিকে, তাহলে দুইটা হাইড্রোজেনের মধ্যবর্তী কোণ বা ডাইহেড্রাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তখন সেটাকে বলি আমরা অ্যান্টাই কনফর্মেশন বা অ্যান্টাই স্টেগার্ড বলি। ওটাও একটা স্টেগার্ড কনফর্মেশন। হ্যাঁ, স্টেগার্ড কনফর্মেশন কোনটা? যে কনফর্মেশনের মধ্যে কি বলা হয়, যে কনফার্মেশন স্টেবিলিটি সবচেয়ে বেশি, এবং আমরা বলতে পারি যে কনফার্মেশন স্টেবিলিটি সবচেয়ে বেশি বা যেটার মধ্যে পীড়ন সবচেয়ে কম, স্ট্রেইন সবচেয়ে কম, বা স্টেরিক ভিড় বা স্টেরিক বিকর্ষণ সবচেয়ে কম,
সেটাকে আমরা বলি স্টেগার্ড কনফার্মেশন। এটাকে আমরা বলি অ্যান্টাই স্টেগার্ড। আমরা যাব আরো কিছু ছবি দেখবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নিউম্যান আর শহরসের মধ্যে মূল ডিফারেন্স হলো, নিউম্যানে আমরা তাকাই হলো একটা লাইন বরাবর, দুইটা কার্বন থাকে একটা লাইন বরাবর, অ্যালং দ্য লাইন, ঠিক আছে। আর শহরসে দুইটা কার্বন থাকবে, আমরা তাকাবো যৌগটাকে তাকাবো একটা সাইড থেকে, সামনে বা পিছন থেকে তাকাবো না, একটা সাইড থেকে তাকাবো। একটা সাইড থেকে যদি আমরা তাকাই তাহলে একটা কার্বন থাকবে বামে আর একটা কার্বন থাকবে ডানে। ওকে, এখন বামের কার্বনে যে বড় গ্রুপ আর ডানের কার্বনে যে বড় গ্রুপ, ঠিক আছে, এই দুই বড় গ্রুপের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তখন এটাকে আমরা বলি ইক্লিপস। আর যদি 60 ডিগ্রি বা 180 ডিগ্রি হয় তখন এটাকে আমরা বলি 60 ডিগ্রি বা তার চেয়ে বেশি হলে আমরা এটাকে বলি কি স্টেগার্ড। ওকে, কারণ ওটাতে বিকর্ষণ সবচেয়ে কম। ওকে, আর এদের মধ্যবর্তী যে কনফরমেশন গুলো সম্ভব, অর্থাৎ 0 থেকে 60 ডিগ্রির মধ্যবর্তী যে কনফরমেশন গুলো সম্ভব, আমি যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে ঘুরাই, গত লেকচারও বলেছি, তাহলে যে অসংখ্য কনফরমেশন পাওয়া যায় এগুলোকে আমরা বলি হলো স্কিউ কনফরমেশন। তাহলে সেটাকে আমরা বলবো সহর্স স্কিউ। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করে ফেলি, এখন আসো অ্যানোটেশন ক্লিয়ার করে ফেললে, এই যে বামের যেটা এটা হলো আমাদের এই যে এটা, এই যে আমি সার্কেল করে দিলাম, এটা হলো আমাদের হলো কি সহর্স ইক্লিপস। আর ডানে যেটা সেটা হলো সহর্স স্টেগার্ড, আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন আসো আমরা যদি এগুলার একটু এনার্জি প্রোফাইলে যাই, আমি একটু শেয়ার দিচ্ছি। এনার্জি প্রোফাইলে গেলে কোনটার স্টেবিলিটি বেশি কোনটার স্টেবিলিটি কম সেরকম যদি যাই আমরা, আমি নতুন শেয়ারে চলে যাচ্ছি। হ্যাঁ, কোনটার স্টেবিলিটি বেশি, এই যে সহর্স প্রজেকশনে একটু যাই, দেখো এখন খেয়াল করো, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা, এই স্লাইডে আরো বেশি ক্লিয়ার। এই যে ইক্লিপস কনফার্মেশন, দেখো এই যে সলিড লাইন বোল্ড লাইন যেগুলো, এই যে বোল্ড, এগুলো হলো মিথাইল গ্রুপ, ঠিক আছে। বোল্ড যেটা সেটা হলো মিথাইল গ্রুপ। ওকে, তাহলে খেয়াল করো তো, এই যে আর এই যে ফাঁকা যেটা, যেটা বোল্ড না ফাঁকা যেটা, সেটা হলো ফাঁকা সার্কেল যেটা, এটা হলো হাইড্রোজেন। আমি যদি একটু লিখে দেই তাহলে বলতে পারি আমরা এটা, এটা হলো ধরো মিথাইল গ্রুপ CH3, আমি লিখে দিচ্ছি CH3। ওকে, এটা CH3 মিথাইল গ্রুপ, এই যে CH3, এটাও কিন্তু CH3, তাহলে এই কার্বনে। ওকে, খেয়াল করো, তাহলে এখান থেকে তুমি বেশি ক্লিয়ার হবা, এই স্লাইডটা বেশি ক্লিয়ার। এটাও CH3 ফাইন, আর এগুলো হলো হাইড্রোজেন। ওকে, যে বোল্ড সার্কেল না যেটা, হ্যাঁ ফাঁকা সার্কেল যেটা, এটা হলো হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। ওকে, ওকে, তাহলে মানে হলো এটা কি কোন যৌগটা, বিউটেন। আবার এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। আমি এখন বোঝার জন্য হাইড্রোজেন লিখছি, তুমি হলো এই যে এভাবে লিখবা, এটা মিথাইল গ্রুপ আর এটা হাইড্রোজেন, যেটা ফাঁকা সেটা হাইড্রোজেন, আর যেটা সার্কেল বোল্ড সেটা হলো মিথাইল। ওকে, তাহলে এই যৌগটা হলো কি, এটা হলো একটা বিউটেন। ওকে, তাহলে খেয়াল করে চারটা কার্বন, এখানে CH3 1 2 3 4, আমি যদি নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, চারটা কার্বন, সো এটা বিউটেন। ওকে, ক্লিয়ার হয়ে গেল বিউটেন। এখন আমরা সাইড থেকে তাকাবো, খেয়াল করো তো, আমি যদি 2 নম্বর কার্বনটাকে পুশ করে 3 নম্বর কার্বনের উপর ফেলি, তাহলে দেখো CH3 বড় গ্রুপ, 2 নম্বর কার্বনের সঙ্গে বড় গ্রুপকে CH3, 3 নম্বর কার্বনের সঙ্গে বড় গ্রুপকে CH3, 4 নম্বর কার্বনের সঙ্গে 3 নম্বর কার্বনের সঙ্গে বড় গ্রুপকে CH3। এখন আমি যদি 2 নম্বর কার্বনটাকে পুশ করে 3 এর উপর ফেলি, তাহলে দেখা যাচ্ছে 1 আর 4 যে কার্বন, অর্থাৎ CH3 গ্রুপ একে উপরের উপরে পড়ছে। তাহলে এটা কি সহর্স ইক্লিপস কনফার্মেশন, এই যে একটু আগে যেটা বললাম সহর্স ইক্লিপস। ওকে, আচ্ছা, আর এটাতে যদি তাকাও, এই যে তুমি অ্যান্টাই কনফার্মেশন যেটাকে বলি আমরা, অ্যান্টাই কোনটাকে বলি, আমি যদি ঠিক এটা এখন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 4 নাম্বার কার্বন, ঠিক আছে। ওকে, আবার খেয়াল করো 2 নাম্বার কার্বনকে যদি তুমি পুশ করে, এই যে এটা এই কাঠামোটার জন্য মাঝখানে যে স্ট্রাকচারটা আছে, এই 2 নাম্বার কার্বনকে পুশ করে তুমি যদি 3 এর উপর ফেলো, তাহলে খেয়াল করো 2 মিথাইল গ্রুপ 1 এবং 4 পরস্পরের ঠিক বিপরীত দিকে আছে, একটা উপরে একটা নিচে, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। যদি কোনো কনফার্মেশনে বড় বড় গ্রুপের মধ্যবর্তী কোণ তুমি 180 ডিগ্রি পাও, তখন এটাকে বলা হয় অ্যান্টাই কনফার্মেশন, ঠিক আছে। এটা একটা স্টেগার্ড, কিন্তু এটার স্পেসিফিক একটা নাম আছে, সেটার নাম কি স্টেগার্ড কনফার্মেশন, অ্যান্টাই কনফার্মেশন, ঠিক আছে। কখন অ্যান্টাই বলবো আমরা, যখন দুটি বড় বড় গ্রুপের মধ্যবর্তী কোণ, অর্থাৎ ডাইহেড্রাল অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি, সেই ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা যদি হয় 180 ডিগ্রি, তখন এটাকে আমরা বলি অ্যান্টাই। ওকে, আর এটা খেয়াল করো, এই যে গজ গজ কনফার্মেশন। ওকে, আমরা যদি এটাকে ধরি 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4। ওকে, ওকে, এখন খেয়াল করো তো, তুমি যদি 2 কে পুশ করে 3 এর উপর ফেলো, তাহলে 1 এবং 4 এর মধ্যবর্তী কোণ হয় কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা হলো গজ কনফার্মেশন, গজ স্টেগার্ড বলি আমরা এটাকে, ঠিক আছে। গজ স্টেগার্ড, তাহলে 60 ডিগ্রি হলো এই যে এটা, এটাকে আমরা বলি গজ কনফার্মেশন বা গজ স্টেগার্ড। ওকে,
তাহলে আমরা সহর্সকে এভাবে প্রকাশ করলাম, এটাকে আমরা সহর্সে আর নিউম্যানের ডিফারেন্স কি বললাম আমরা, যে সহর্সে আমরা তাকাবো হলো যে কোনো যৌগের সাইড থেকে, সো সামনে বা পিছনে কোনো কার্বন থাকবে না, একটা বামে ডানে হতে পারে, ধরো 2 বামে 3 ডানে প্রত্যেকটা স্ট্রাকচারে। আর যদি আমি নিউম্যান বিবেচনা করতাম, নিউম্যান বিবেচনা করলে 2 এবং 3 বরাবর আমি তাকাতাম, 2 হতো সামনে 3 হতো পিছনের কার্বন, এই হলো ডিফারেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখতে পেলাম সবচেয়ে বেশি গ্রুপ, বড় বড় গ্রুপ খুব কাছাকাছি অবস্থান করে কোথায়, ইক্লিপসে। ইক্লিপসে যেহেতু কাছাকাছি অবস্থান করে, বড় বড় গ্রুপ যদি কাছাকাছি অবস্থান করে তাহলে এদের মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ ঘটবে, বিকর্ষণ ঘটলে এনার্জি বেড়ে যাবে, তাহলে ইক্লিপসের এনার্জি হবে সবচেয়ে বেশি, তার মানে স্টেবিলিটি হবে সবচেয়ে কম। ক্লিয়ার? আর বড় বড় গ্রুপগুলো সবচেয়ে দূরে দূরে অবস্থান করছে কোথায়, অ্যান্টাইতে, যেহেতু অ্যান্টাইতে বড় বড় গ্রুপগুলো সবচেয়ে দূরে দূরে অবস্থান করছে, তাহলে এখানে বিকর্ষণ সবচেয়ে কম। ঠিক আছে, বিকর্ষণ কম হলে এনার্জি কম, এনার্জি কম হলে স্থিতিশীলতা বেশি, তাহলে সবচেয়ে কম স্টেবল কোনটা, ইক্লিপস কনফর্মেশন, আর সবচেয়ে বেশি স্টেবল কোনটা, অ্যান্টাই কনফর্মেশন। আর গজ হলো মাঝামাঝি, ঠিক আছে, ইক্লিপস এবং অ্যান্টাই এর মাঝামাঝিটা হলো গজ কনফর্মেশন, কারণ এখানে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি সবচেয়ে বেশি স্টেবল হলো অ্যান্টাই, সবচেয়ে কম স্টেবল হলো ইক্লিপস, আর মাঝামাঝি স্টেবিলিটি হলো গজ কনফর্মেশন। ক্লিয়ার? ওকে, আসো আমরা নেক্সটে যাই। এখন একটু এনার্জি প্রোফাইলে যদি আমরা চলে যাই, আসো এগুলো যদি এনার্জি প্রোফাইলে যাই আমরা, তাহলে কি দেখতে পাই, আমি এনার্জি প্রোফাইলটা তোমাদের একটু দেখে নিয়ে আসি, নিউ শেয়ারে যাচ্ছি আমি। ওকে, আচ্ছা এটাতে আসো। ওকে, তাহলে সহজ প্রজেকশন গেল, নেক্সট আমরা চলে যাই। এই যে নিউম্যান প্রজেকশন আবার একটু রিভিউ করে নেই। এই যে দেখো এটাকে আমরা কি বলছি, এই যে এটা আরো ক্লিয়ার, পিকচারটা একটু ক্লিয়ার, সেজন্য আমি এখানে আসলাম। আসো, এখানে দেখা যাচ্ছে এই যে CH3 গ্রুপ, দেখো এই যে সামনের কার্বন এটা হলো কমপ্লিট ওয়াই, উল্টা করে আছে, আর পিছনেরটা হলো ইনকমপ্লিট ওয়াই। ঠিক আছে, ওকে, সার্কেলের পরিধি থেকে আমরা হলো ড্র করেছি, তাহলে দেখো তো প্রত্যেকটা CH3 একে অপরের উপর পড়েছে, তাহলে এটা হলো ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি, অথবা তুমি বলতে পারো 360 ডিগ্রি। তাহলে কখন আমরা ইক্লিপস কনফার্মেশন বলবো, যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এখানে খুব ক্লিয়ার ছবি আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি হয়, ঠিক আছে, তখন আমরা এটাকে বলি ইক্লিপস কনফার্মেশন, অথবা বলতে পারো সাইন কনফার্মেশন, সাইন ইক্লিপস, এই যে সাইন ইক্লিপস আমরা বলি এটাকে। ঠিক আছে, ওকে। আর যদি এই যে অ্যান্টাই স্টেকার্ট, একটু আগে বলেছিলাম অ্যান্টাইটাকেও একটা স্টেকার্ট বলা হয়, যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তখন এটাকে বলা হয় অ্যান্টাই স্টেকার্ট। ওকে, আচ্ছা, তাহলে এই যে খেয়াল করো, এখানে বড় সামনের কার্বনে বড় গ্রুপ CH3, পিছনের কার্বনে বড় গ্রুপ CH3, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলবো হলো অ্যান্টাই স্টেকার্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের গেল। নেক্সট আসো, এটা নিউম্যান প্রজেকশনের স্ট্রাকচার। ওকে, এখন আমরা যাব টরশনাল স্ট্রেন। কোন স্ট্রেন? টরশনাল স্ট্রেন। টরশনাল স্ট্রেন কি? এটার আরেক নাম হলো ইক্লিপস ইন্টারঅ্যাকশন স্ট্রেন। টরশনাল স্ট্রেন আমি মার্ক করে দিচ্ছি, অ্যানোটেট করে দিচ্ছি। আসলে টরশনাল স্ট্রেন কি? টরশনাল স্ট্রেন, অথবা আমরা বলি এটাকে যে টরশনাল স্ট্রেন আরেক নাম কি, অলসো কল্ড ইক্লিপস ইন্টারঅ্যাকশন স্ট্রেন। তাহলে বুঝেই যাচ্ছে টরশনাল স্ট্রেন আসলে হলো ইক্লিপস কনফর্মেশন থেকে আসে, নাম থেকে বোঝা যাচ্ছে। ইক্লিপস কনফর্মেশন থেকে আসে। ঠিক আছে, যেমন কি, তখন ডেফিনেশন কি বলবো আমরা, আমরা যখন একটা স্টেকার্ড কনফর্মেশনকে, আমরা তো জানি 3 রকম কনফার্মেশন নিয়ে কথা বললাম, একটা হলো কি ইক্লিপস, একটা হলো স্ট্যাগার্ড, একটা হলো স্কিউ বললাম আমরা। হ্যাঁ, ইক্লিপস হলো ডায়াড্রাল অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় বা 360 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা বলি ইক্লিপস। ডায়াড্রাল অ্যাঙ্গেল যদি হলো 60 ডিগ্রি হয়, অর্থাৎ বড় বড় গ্রুপ যদি সর্বোচ্চ দূরে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা বলি এটাকে কি, স্ট্যাগার্ড কনফার্মেশন। আর মাঝামাঝি যেগুলো আছে সেগুলোকে আমরা বলি স্কিউ কনফার্মেশন। হ্যাঁ, 0 থেকে 60 মাঝামাঝি বা 0 থেকে 360 এর মাঝামাঝি যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলি স্কিউ কনফার্মেশন। তাহলে এখন আসো, সবচেয়ে বেশি স্টেবল কোনটা, একটু আগে শিখলাম, সবচেয়ে বেশি স্টেবল হলো স্ট্যাগার্ড কনফার্মেশন, আর সবচেয়ে কম স্টেবল কোনটা, সেটা হলো ইক্লিপস কনফার্মেশন। এখন যদি আমরা নরমালি প্রবণতা হলো সবাই কম স্টেবল থেকে বেশি স্টেবলের দিকে যেতে চায়, বেশি স্টেবল থেকে কম স্টেবলের দিকে যেতে চায় না। যেমন ধরো আমি এখানে ফ্যানের নিচে আরামে আছি, তাহলে আমি গরম যে পরিবেশটা সেখানে কিন্তু যেতে চাবো না। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তোমাকে আমাকে যদি কোশ্চেন করা হয় কেন আমি ফ্যানের নিচ থেকে গরম পরিবেশে যেতে চাই না, তাহলে আমার আনসারটা কি হবে, আনকমফোর্টেবল ফিল করবো, সেই জন্য আমি যাবো না, তাই না? তাহলে এখানেও আমরা হলো এখানে কথাটা এরকম বলবো
আমরা যদি স্টেগার্ড কনফর্মেশন থেকে ইক্লিপস কনফর্মেশনের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে স্টেবিলিটি কমে যায়, অর্থাৎ বিকর্ষণের মাত্রাটা বেড়ে যায়। ঠিক আছে, এই যে এটা হলো দেখো অ্যান্টাই। এই কনফর্মেশনটা কি বামের স্ট্রাকচারটা তাকাও, অ্যান্টাই অ্যান্টাই স্টেগার্ড। ওকে, আমি যদি লিখি এটা হলো অ্যান্টাই, তুমি এরকম বলতে পারো অ্যান্টাই থেকে যদি তুমি এক্লিপসের দিকে যাও, ANTI, এটা হলো কি কনফর্মেশন, অ্যান্টাই। এই যে বরাবর অ্যান্টাই মানে একটা স্টেগার্ড আমরা বলেছি। স্টেগার্ড কোনটাকে বলবো, যেটা স্টেবিলিটি, যে কনফর্মেশন স্টেবিলিটি বেশি, সো এটা একটা অ্যান্টাই। এই যে বড় বড় গ্রুপ দেখো পরস্পর, এই যে বড় বড় গ্রুপ হলো এইটা লার্জ গ্রুপ, এটাও লার্জ গ্রুপ। ঠিক আছে, এই যে লার্জ লার্জ বললাম লার্জ গ্রুপ, তাহলে এই যে এটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আর এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো ইক্লিপস। তাহলে আমি কি বললাম, আমরা যদি বিউটেনের ক্ষেত্রে, সাইক্লোবিউটেন না সিম্পল বিউটেনের ক্ষেত্রে যদি আমরা স্টেগার থেকে বা অ্যান্টাই থেকে আমরা যদি ইক্লিপসের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে গ্রুপগুলো পরস্পরের নিকটে চলে যাচ্ছে, বিকর্ষণ বেড়ে যাচ্ছে, স্টেবিলিটি কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যান্টাই থেকে যদি আমরা ইক্লিপসের দিকে যাই তাহলে যেতে চায় না, কনফর্মেশন গুলো মুভ করতে চায় না। হ্যাঁ, অ্যান্টাই থেকে জোর করে নিতে হয়। ঠিক আছে, এক্সট্রা এনার্জি নিতে হয়। কেন নিতে হয়, অর্থাৎ বিকর্ষণ করে, এই বিকর্ষণকে ওভারকাম করে তারপর তোমাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কথাটা এরকম বলতে হবে, স্টেগার থেকে ইক্লিপসের দিকে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের স্ট্রেন জড়িত সেটাকে বলা হয় টরশনাল স্ট্রেন। ঠিক আছে, আবার বলছি, স্টেগার থেকে ইক্লিপস, স্টেগার্ড কনফর্মেশন থেকে ইক্লিপস কনফর্মেশনে, এই যে স্টেগার থেকে ফ্রম স্টেগার্ড কনফর্মেশন, স্টেগার্ড কনফর্মেশন থেকে ইক্লিপস কনফর্মেশনে যাওয়ার জন্য যে সকল যেতে গেলে যে দেখা যাচ্ছে কি যোগের স্টেবিলিটি কমে যায়। এই যে স্টেবিলিটি কমে যায় তার মানে এখানে একটা বাধা আছে, যেই বাধাটা এখানে কাজ করে সেটাকে বলা হয় টরশনাল স্ট্রেন। আবার বলছি, স্টেগার্ড কনফর্মেশন থেকে ইক্লিপস কনফর্মেশনে যাওয়ার ক্ষেত্রে যে সকল স্ট্রেন জড়িত সেই স্ট্রেনকে বলা হয় টরশনাল স্ট্রেন। ক্লিয়ার? ওকে, এখন আসো, এই যে যদি তোমার বিউটেনের জন্য তুমি যদি এই অ্যান্টাই থেকে ইক্লিপসের দিকে যাও তাহলে দেখা যাচ্ছে 12.6 কিলো জুল পার মোল শক্তি জড়িত বা 3 কিলো ক্যালোরি এনার্জি জড়িত। এটা হলো টরশনাল স্ট্রেন। ঠিক আছে, তাহলে এই যোগের ক্ষেত্রে টরশনাল স্ট্রেন কত, 12.6 কিলো জুল অথবা 3.0 কিলো ক্যালোরি। ওকে, আবার বলছি, টরশনাল স্ট্রেনের সংজ্ঞাটা কি, তোমরা ভিডিও থেকে বাংলা সংজ্ঞাটা লিখে ফেলতে পারবা। সেটা হলো স্টেগার্ড বা অ্যান্টাই কনফর্মেশন থেকে আমরা যদি ইক্লিপস কনফর্মেশনের দিকে কোনো যৌগকে রূপান্তর করার চেষ্টা করি তাহলে যে পীড়ন জড়িত বা যে স্ট্রেন জড়িত সেটাকে বলা হয় টরশনাল স্ট্রেন বা ইক্লিপস ইন্টারঅ্যাকশন স্ট্রেন। ঠিক আছে, এই যে যেতে চাচ্ছে না, কেন যেতে চাচ্ছে না, স্টেবিলিটি কমে যায়, বিকর্ষণ বেড়ে যায়, এই পীড়নকে বলা হয় টরশনাল স্ট্রেন। তাহলে আমরা বলতে পারি সাইক্লোবিউটেনের জন্য, অর্থাৎ সাইক্লোবিউটেনের জন্য, অথবা আমরা যদি বলি ইথেনের জন্য, এই যে ইথেনের জন্য এই মানটা হলো কত ডিগ্রি, 12.6 কিলো জুল বা 3.0 কিলো ক্যালোরি পার মোল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের হলো টরশনাল স্ট্রেন, আমরা কভার করলাম। ওকে, নেক্সট আসো আমরা চলে যাই আরেকটা স্লাইডে। ওকে, এবার আসো স্টেরিক স্ট্রেন। স্টেরিক স্ট্রেন, নন বন্ডেড ইন্টারঅ্যাকশন স্ট্রেন, নন বন্ডেড ইন্টারঅ্যাকশন স্ট্রেন বা যেটাকে আমরা বলি স্টেরিক স্ট্রেন, the strain that arises when atoms separated by, এখানে খুব সুন্দর ডেফিনেশন, by 4 or, দেখো খুব ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, the strain that arises when atoms separated by 4 or more bonds are forced close to each other. ঠিক আছে, then their atomic or contact radii will allow. আচ্ছা, এখানে মনে হচ্ছে তোমাদের কাছে একটু টাফ, আসলে টাফ না, কি বলতে চেয়েছে, এই যে ডানের স্ট্রাকচারটা তাকে তাকাও, এটা ধরো তোমার 2 নম্বর কার্বন, এটা ধরো নাম্বার 2 কার্বন। ওকে, আমি অ্যানোটেট করে দিচ্ছি, এটা ধরো নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3 কার্বন। ওকে, এটা নাম্বার 4 কার্বন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে এটাকে নিউম্যানে প্রকাশ করা হলো। এই যে এটা 2 নাম্বার কার্বনের উপরে আছে CH3, বামে একটা হাইড্রোজেন, ডানে একটা হাইড্রোজেন লিখেছে। এই যে আবার 3 নাম্বার কার্বনের উপরে একটা CH3, বামে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন। এখন যেটা ইক্লিপসে আছে, যদি আমরা ইক্লিপস নিয়ে আসি, ওকে, আমরা আবার নতুন শেয়ারে যাচ্ছি, নিউ শেয়ার। ওকে, আমাদের এটাতে চলে আসি।
ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এই যে এটাতে তাকাও, এই যে আমরা এখন আবার শেয়ারে চলে এসেছি। তাহলে এই যে এটা হলো আমার কত নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এই ব্ল্যাক কার্বনটা, আর এটা হলো আমার 3 নম্বর কার্বন, ঠিক আছে। ওকে, এখন এটা হলো এই যে 1 নম্বর কার্বন, এই যে CH3, এই যে 1 নাম্বার কার্বনের CH3 এটা, আর এটা হলো 4 নাম্বার কার্বনের CH3, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো, যখনই ওরা ইক্লিপস কনফরমেশনে আসে, খুব ক্লোজ হয়, তখন দেখো এই যে একটা হাইড্রোজেনের সাথে আর একটা হাইড্রোজেন খুব ক্লোজ, অর্থাৎ দুইটা হাইড্রোজেনকে আমি যদি পাশাপাশি লিখি, খেয়াল করো তো, এই যে যদি আমি এরকম লিখি, ধরো এই একটা হাইড্রোজেনকে আমি একটা সার্কেল দিয়ে প্রকাশ করলাম, এই একটা হাইড্রোজেনকে একটা সার্কেল দিয়ে প্রকাশ করলাম, তাহলে এদের ডিসটেন্স হলো দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, এটা যেটাকে আমরা হলো ভ্যান ডার ওয়ালস রেডিয়াই বলি। এই দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব হলো এতটুকু, ঠিক আছে। এটা হলো নরমাল দুইটা হাইড্রোজেন যদি পাশাপাশি থাকে। কিন্তু কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে ধরো দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন নরমাল ভ্যান ডার ওয়ালস রেডিয়াই যতটুকু থাকা দরকার তার চেয়েও বেশি ক্লোজ হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়, একটা ঠিক আরেকটার উপরে চলে আসে, ঠিক আছে। এই তখন আমরা এটাকে বলি স্টেরিক ইন্টারঅ্যাকশন। এই যে দেখো, এখান থেকে এখানে আরো কাছে, এখানে আরো বেশি নিকটে চলে আসলো, ঠিক আছে। যদি এরকম নিকটে চলে আসে, তখনই আমরা এটাকে বলি কি স্টেরিক ইন্টারঅ্যাকশন। কি বলি আমরা? স্টেরিক স্ট্রেন, স্টেরিক স্ট্রেন। তাহলে এই যে ইক্লিপসে যদি আমরা বিউটেনের ইক্লিপস কনফার্মেশন বিবেচনা করি, তখন দেখতে পাই দুইটা হাইড্রোজেন যতটুকু ব্যবধানে থাকা উচিত তার চেয়ে আরো বেশি ক্লোজে চলে আসে। যখন ক্লোজে চলে আসবে, তখনই আমরা এটাকে বলবো স্টেরিক ইন্টারঅ্যাকশন বা নন বন্ডেড ইন্টারঅ্যাকশন স্ট্রেন, ঠিক আছে। ওকে, গেল এটা। ওকে, স্টেরিক ইন্টারঅ্যাকশন স্ট্রেন বললাম আমরা। নেক্সট আসো। ওকে, এবার আসো অ্যাঙ্গেল স্ট্রেন। অ্যাঙ্গেল স্ট্রেনটা কি? অ্যাঙ্গেল স্ট্রেনটা হলো, ধরো এই যে এটা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এই যে যৌগগুলো আছে, ঠিক আছে। সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এই যে যৌগগুলো আছে, ঠিক আছে, এগুলোতে সব হলো কার্বন কার্বন একক বন্ধন। আমরা জানি যদি কার্বন কার্বন একক বন্ধন হয়, অ্যাঙ্গেল স্ট্রেন, আমরা এখন আলোচনা করব কি অ্যাঙ্গেল স্ট্রেন, কৌণিক পীড়ন, এটা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে, অ্যাঙ্গেল স্ট্রেন। ওকে, তো আমরা জানি এই যে অ্যাঙ্গেল স্ট্রেন, অ্যাঙ্গেল স্ট্রেন হলো কি? অ্যাঙ্গেল স্ট্রেন হলো কৌণিক পীড়ন, বাংলায় বললেন। এখন আসো, এই যে আমরা কিছু যৌগের উদাহরণ নেই, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন। ওকে, আমরা 4টা যৌগের উদাহরণ নিলাম। ওকে, আচ্ছা, এখন আসো এই সাইক্লোপ্রোপেন যদি আমি বিবেচনা করি, এখানে হলো কার্বন কার্বন সব একক বন্ধন, সাইক্লোবিউটেন একক বন্ধন, সাইক্লোপেন্টেন কার্বন কার্বন একক বন্ধন, সাইক্লোহেক্সেন কার্বন কার্বন একক বন্ধন, কিন্তু প্রত্যেকটা যৌগই হলো কি চাকরিক যৌগ। ক্লিয়ার? ওকে, চাকরিক যৌগ। এখন কার্বন কার্বন যদি একক বন্ধন হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হওয়া উচিত নরমাল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল, যেটা সেটা হলো কত? 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট, বা আমরা সিম্পল 109 ডিগ্রিও বলি। আচ্ছা, তাহলে খেয়াল করো, কিন্তু আমরা জানি সাইক্লোপ্রোপেন যদি বিবেচনা করি, তাহলে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 100, শুধু 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে 109 থেকে কত ডিগ্রি কম? 49 ডিগ্রি কম, ঠিক আছে। তাহলে এই যে বেশি ক্লোজ হওয়া উচিত ছিল, ওদের মধ্যবর্তী কোণ হওয়া উচিত ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এতটুকু থাকার কথা ছিল, কিন্তু এখন ওদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তার মানে ওরা বেশি ক্লোজে চলে আসছে। এই যে ক্লোজে চলে আসছে, এই ক্লোজে চলে এসে ওরা যখন একে অপরের সাথে আবদ্ধ হয়, এখানেও কিন্তু 60 ডিগ্রি, এই যে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, ঠিক আছে। তখন এই যে এত কাছে এসে অবস্থান করার ফলে ওদের মধ্যে এক প্রকারের স্ট্রেইন বা পীড়ন কাজ করে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি কোথায় অ্যাঙ্গেল স্ট্রেন আছে, সেটাকে বলে এই যে নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ থেকে যদি ডেভিয়েশন ঘটে, বিচ্যুতি ঘটে, তাহলে সেই বিচ্যুতির ফলে যেই পীড়ন জড়িত সেটাকে, বা যেই স্ট্রেন জড়িত সেটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল স্ট্রেন। আবার বলছি, নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট থেকে বিচ্যুতি ঘটানোর ফলে কোন যৌগে যে পীড়ন জড়িত থাকে তাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেন। আবার বলছি, নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট থেকে বিচ্যুতি ঘটানোর ফলে কোন যৌগে যে পীড়ন জড়িত হয় বা জড়িত থাকে তাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে আমরা জানি কি নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমরা দেখছি সাইক্লোপ্রোপেনের বন্ধন কোণগুলো কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি বিচ্যুতি ঘটলো? 49 ডিগ্রি। এটাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেন, ঠিক আছে। তাহলে বা বেয়ার স্ট্রেনও বলি আমরা, অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে এখানে পীড়ন কত ডিগ্রি? এটা হলো 49 ডিগ্রি বিচ্যুতি ঘটেছে, ঠিক আছে। এটা একটা অ্যাঙ্গেল স্ট্রেন।
ওকে, তাহলে এখানে দেখো যত বেশি বিচ্যুতি ঘটাবে যৌগের স্থিতিশীলতা তত কমে যাবে, ঠিক আছে। আর সাইক্লোবিউটেনের বন্ধন কোণ কত ডিগ্রি? 190 ডিগ্রি। আর আমরা জানি হলো নর্মাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ কত ডিগ্রি? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 109 থেকে 90 বিয়োগ দিলে আমরা কতটুকু পাচ্ছি? 19 ডিগ্রি। এটা অ্যাঙ্গেল স্ট্রেন, ঠিক আছে। ওকে, কৌণিক বিচ্যুতি হলো 90 ডিগ্রি, 19 ডিগ্রি। ওকে, আবার পেন্টেনে হলো বন্ধন কোণ হলো 108 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি বিচ্যুতি? 1 ডিগ্রি বিচ্যুতি। সাইক্লোহেক্সেনে আবার বন্ধন কোণটা হলো 120 ডিগ্রি। আচ্ছা, বিচ্যুতি মানে এটা বন্ধন কোণটা কম হওয়া চলবে না, বেশি হওয়া চলবে না। এটা হলো ধরো আমরা যখন রান্না করি তখন আমরা জানি রান্না করতে সল্ট লাগে, তাই না? ওকে, সল্ট যদি আমি কোনো একটা রান্নাতে, ধরো বিরিয়ানি আমি রান্না করছি, এটা যদি সল্ট কমিয়ে দিই তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না। আমরা যদি সল্ট বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা টেস্ট ভালো হয় না। তাহলে অপটিমাম রাখতে হয় আমাদের সল্টটা, ঠিক আছে, যেটা হলো মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যতটুকু দরকার ঠিক অতটুকুই যদি হয় তাহলে আমরা এক্স্যাক্টলি টেস্টটা পাই। তাহলে এটা হলো এরকম। এই যে অ্যাঙ্গেল স্ট্রেনটা হলো এক্স্যাক্টলি যদি 109 ডিগ্রি হয় তাহলে হলো কোনো পীড়ন স্ট্রেন জড়িত থাকে না। কিন্তু এর চেয়ে যদি কমে যায় বন্ধন কোণটা অথবা বেড়ে যায় বন্ধন কোণটা তাহলে কিন্তু পীড়ন জড়িত থাকে, স্ট্রেন জড়িত থাকে। তাহলে আমরা আবার বলছি, নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট থেকে কোনো যৌগে যদি বন্ধন কোণ কমে যায় অথবা বেড়ে যায় তাহলে যে স্ট্রেন জড়িত সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল স্ট্রেন। ক্লিয়ার? সেটাকে আমরা কি বলছি? অ্যাঙ্গেল স্ট্রেন। এই যে অ্যাঙ্গেল স্ট্রেন আমরা এটা বলবো। ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইক্লোপ্রোপেনে অ্যাঙ্গেল স্ট্রেন 49 ডিগ্রি, সাইক্লোবিউটেনে 19 ডিগ্রি, সাইক্লোপেন্টেনে 1 ডিগ্রি, সাইক্লোহেক্সেনে হলো এই যে বন্ধন কোণটা হলো 120 ডিগ্রি। তাহলে 109 থেকে 120 থেকে 109 বিয়োগ দাও, 11 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি কোথায়? সেটা হলো সাইক্লোপ্রোপেনে, এই যে 49 ডিগ্রি। তাহলে এটার স্টেবিলিটি সবচেয়ে কম। অ্যাঙ্গেল স্ট্রেন যত বেশি হবে স্টেবিলিটি তত কমবে, ঠিক আছে। তারপরে হলো 11-19 সাইক্লোবিউটেন, ঠিক আছে, এটাতে স্টেবিলিটি আরো কম। তাহলে সবচেয়ে কম স্টেবল হলো সাইক্লোপ্রোপেন। তারপরে স্টেবল আর সবচেয়ে বেশি স্টেবল কোনটা? সাইক্লোপেন্টেন, এটাতে 1 ডিগ্রি, ঠিক আছে, এটাতে সবচেয়ে কম। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন বিবেচনায় নিলে আমরা বলতে পারি সাইক্লোপেন্টেন হলো সবচেয়ে বেশি স্টেবল আর সাইক্লোপ্রোপেন হলো সবচেয়ে কম স্টেবল। আর সিকোয়েন্স করলে হলে সবচেয়ে বেশি স্টেবল হবে সাইক্লোপেন্টেন, তারপরে হবে সাইক্লোহেক্সেন, তারপরে হবে সাইক্লোবিউটেন, তারপরে হবে সাইক্লোপ্রোপেন। ক্লিয়ার? অ্যাঙ্গেল স্ট্রেন যত বেশি হবে স্টেবিলিটি তত কম হবে, ঠিক আছে। আর অ্যাঙ্গেল স্ট্রেন যত কম হবে স্টেবিলিটি তত বেশি হবে। ক্লিয়ার? হয়ে গেল আমাদের। আবার বলছি, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন কি? নরমাল চতুষ্ফলকীয় বন্ধন কোণ অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট হতে কোনো যৌগে বন্ধন কোণের যত বেশি বিচ্যুতি ঘটবে ওই যৌগে স্ট্রেন বা পীড়ন তত বেশি থাকবে। আর এই ধরনের স্ট্রেন কি বলা হয়? অ্যাঙ্গেল স্ট্রেন বা কৌণিক বিচ্যুতি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই, আসো। ওকে, এবার দেখো এই যে কনফার্মেশন ডাইহেড্রাল অ্যাঙ্গেল দিয়ে আগে যে এখানে খুব সুন্দর ছবি আছে এই জন্য দেখানোর জন্য তোমাদেরকে আমি নিয়েছি। আসো, যে খেয়াল করো এই যে ইক্লিপস, খেয়াল করো এই যে এখানে দুইটা যৌগ দেখানো আছে, খুব সুন্দর পিকচার, মানে একেবারে লাইভ। এই যে ইক্লিপস ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? দেখো, দ্য অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই টু ইন্টারসেক্টিং প্লেনস। এই যে টু ইন্টারসেক্টিং প্লেনস যেটা, এটাও বলতে পারো। এই যে এটার সাথে এটার আমি যদি একটু অ্যানোটেট করে দিই, খেয়াল করো এই যে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেন এই যে একই প্লেনে আছে, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো ইক্লিপস কনফার্মেশন। আর এই যে টু ইন্টারসেক্টিং প্লেন, এই একটা প্লেন এই একটা প্লেন, এই দুই প্লেনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা, হ্যাঁ, এই প্লেন থেকে এই প্লেন, এই যে দেখো ছবি দেখিয়ে দিয়েছে ওরা, এই দুই প্লেনের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তখন এটাকে আমরা বলি স্টেগার্ড কনফার্মেশন। ওকে, এটাকে আমরা কি বলছি? স্টেগার্ড কনফার্মেশন। ওকে, নেক্সট আসো। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। এবার হলো কি? অ্যান্টাই বিউটেন, ঠিক আছে। এই যে এটা হলো, এটাকে কি বলছি আমরা? অ্যান্টাই বিউটেন। একটু আগে বলেছি বড় বড় গ্রুপের মধ্যবর্তী কোণ যদি হয় কত ডিগ্রি? বড় বড় গ্রুপের মধ্যবর্তী কোণ যদি হয় 180 ডিগ্রি তখন এটাকে আমরা বলি অ্যান্টাই গ্রুপ। এই যে একটা CH3, এই যে দেখো এই একটা CH3, আমি অ্যানোটেট করে দেই তাহলে ক্লিয়ার হবে। এই যে একটা CH3 আর এখানে একটা CH3, ঠিক আছে, এই যে দুইটা CH3, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো অ্যান্টাই বিউটেন। ওকে, এখানেও সুন্দর পিকচার আছে, খেয়াল করো যে অ্যান্টাই বিউটেন, হ্যাঁ। ওকে,
তাহলে অ্যান্টি বিউটেনের মধ্যে স্ট্রেন কতটুকু 9.2 কিলো জুল বা 2.2 কিলো ক্যালোরি পার মোল। হ্যাঁ, আর বন্ধন কোণটা কত ডিগ্রি? 107.4 ডিগ্রি এন্ড 107.9 ডিগ্রি। কোন কোন বন্ধন বিবেচনা করে? কার্বন 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 বন্ড অ্যাঙ্গেল ইজ 111.9 ডিগ্রি এন্ড অল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল আর বিটুইন 107 এন্ড 104। 107.4 থেকে 107.9 এর মধ্যে অবস্থান করে। ঠিক আছে, এই জন্য যেহেতু এই যে 109 ডিগ্রি 28 মিনিট আমি পাচ্ছি না, তাহলে ওখানে একটু বিচ্যুতি ঘটে। এর ফলে একটা স্ট্রেন জড়িত। সেই স্ট্রেনটা কতটুকু? 9.2 থেকে 9.2 কিলো জুল বা 2.2 কিলো ক্যালোরি পার মোল। এটা হলো অ্যান্টাই বিউটেন। অ্যান্টাই বিউটেন। কখন আমরা অ্যান্টাই বলবো? যখন বড় বড় গ্রুপগুলোর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, আসো আমরা এটা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাহলে আমরা অ্যান্টাই বিউটেন শিখে গেলাম। নেক্সট আসো। ওকে, ইক্লিপস বিউটেন। এটা হলো ইক্লিপস বিউটেন। এই যে ইক্লিপস বিউটেন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, একটু আগেই দেখানো হয়েছিল ইক্লিপস বিউটেন। এটা বিউটেন হলো কি করে ভুল লিখে ফেলছে। এটা বিউটেন না, কারণ CH3 তোমাকে যে কোনো দুইটা CH3 ধরো, এটাকে CH3 বিবেচনা করো। আমি যদি লিখে দেই এই এইচ এর জায়গায় এটা ধরো CH3 আর এইচ এর জায়গায় এটাকে ধরো CH3, তখন হবে ইক্লিপস বিউটেন। এখন যেভাবে আছে এটাতে ইথেন হয়ে গেল। ঠিক আছে, এই বিউটেন। দেখ তোমরা এটা লিখতে পারবে, এটা কোনো সমস্যা না। এতটুকু এসে তোমরা এটা বুঝতে পারবা। এটা হলো আমাদের কি ইক্লিপস বিউটেন। নেক্সট আসো, এটা কি আমাদের? এটা হলো স্টেগার্ড অ্যান্টাই। দেখো এই যে স্টেগার্ড অ্যান্টাই শহরসের একটু আগে যে বলেছিলাম, শহরসের স্টেগার্ড অ্যান্টাই। ওকে, এই যে দেখানো হয়েছে। আমরা হলো এটা হলো এইভাবে সাইড থেকে তাকাতে হবে। সাইড থেকে এই যে তাকিয়েছে, দেখো এই যে সাইড থেকে। ঠিক আছে, সাইড থেকে তাকানো হলো। একটা সাইড থেকে স্টেগার্ড গজ, এটা হলো গজ মধ্যবর্তী কোণ যেহেতু 60 ডিগ্রি, এগুলো শেখানো হয়েছে। স্টেগার্ড অ্যান্টাই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এটা হলো নিউম্যানের অ্যান্টাই, এটা হলো নিউম্যানের গজ। এই যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, খেয়াল করো এই যে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, এই যে সুন্দর স্ট্রাকচার, এগুলো দেখে নাও, এটা দিয়ে তোমরা ভালো বুঝতে পারবা। আমরা বারবার এগুলো শিখছি। অ্যান্টাই, গজ, আমাদের যেন এগুলো কোনো সমস্যা না হয়। স্টেগার্ড, এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আসো, এবার হলো বিউটেনের কনফরমেশন। তাহলে হাইয়েস্ট এনার্জি হ্যাজ মিথাইল গ্রুপস ইক্লিপসড। হাইয়েস্ট এনার্জি কোনটার সাথে জড়িত? ইক্লিপসের সাথে জড়িত। হ্যাঁ, যখন ডাইহাইড্রোজেন জিরো দিবে। আর লোয়েস্ট এনার্জি জড়িত কোথার সাথে? সেটা হলো অ্যান্টাই এর সাথে। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো এই যে অ্যান্টাই, লোয়েস্ট এনার্জি হ্যাজ মিথাইল গ্রুপস। ওকে, ডাইহাইড্রাল অ্যাঙ্গেল যখন কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, তারপরে হলো বিউটেন কনফরমেশন। বিউটেনের কনফরমেশন দেখানো হলো এই যে এটা হলো নিউম্যান প্রজেকশন। ওকে, 120 ডিগ্রি অথবা 60 ডিগ্রি যেটাই বলো তুমি। ইক্লিপস, ইক্লিপসে এটা এই যে এটা ইক্লিপস, এটা একটা ইক্লিপস, পার্টলি ইক্লিপস বলি আমরা এটাকে। ডায়াড্রাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ওকে, এটা হলো কোন কনফরমেশন? এটা হলো গজ কনফরমেশন, যেহেতু ডায়াড্রাল অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, গজ একদম সুন্দর করে আমি সবগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি স্লাইডে, যেন তোমাদের ক্লিয়ার থাকে। এটা কি গজ কনফরমেশন, এটা হলো 60 ডিগ্রি। ঠিক আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে গজ। 180 হলে, আগের স্লাইডে আমাদের ছিল 180 ডিগ্রি হলে এই যে 100, এটা হলো ইক্লিপস। হ্যাঁ, ওকে, আর 180 হলে আমরা এটাকে বলেছিলাম কি? অ্যান্টাই। ঠিক আছে, অ্যান্টাই, এই যে অ্যান্টাই দেখো। আর 0 ডিগ্রি হলে এটাকে আমরা বলছি ইক্লিপস। এই যে 0 ডিগ্রি ইক্লিপস। ঠিক আছে, তারপরে 180 ডিগ্রি হলে অ্যান্টাই। তারপরে হলো 120 ডিগ্রি হলো পার্টলি ইক্লিপস আমরা বলি এটাকে। আর 60 ডিগ্রি হলে এটা গজ। ওকে, এবার আসো আমরা কনফরমেশনাল অ্যানালাইসিসে চলে যাই। স্টেবিলিটি আমরা একটু বিবেচনা করি। তাহলে কি দেখছি খেয়াল করো। স্টেবিলিটি এই যে এই পয়েন্টে যেগুলো আছে, আমি যদি একটু অ্যানোটেট করে দেই। আসো, এই যে এই পয়েন্টে যেটা আছে এই বরাবর আমি রেড মার্ক করলাম, আর এই বরাবর সবচেয়ে, হ্যাঁ খেয়াল করো, সবচেয়ে বেশি স্টেবল হলো এই যে এটা। এই যে এটার এনার্জি সবচেয়ে কম, এই যে পটেনশিয়াল এনার্জি। তাহলে আমি যদি মার্কিং করি, এই যে খেয়াল করো যে এটা হলো সবচেয়ে জিরো লেভেলে আছে। জিরো লেভেলে আছে, রেফারেন্স লাইনে আছে, জিরো লেভেলে আছে হলো এই যে 180 ডিগ্রি যে স্ট্রাকচারটা সেটা। তাহলে আমরা জানি 180 ডিগ্রি যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল হয় সেটার নাম কি? অ্যান্টাই। তাহলে অ্যান্টাইয়ের এনার্জি সবচেয়ে কম, যেটার স্টেবিলিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার? ওকে, তারপরে আছে হলো এই যে এটা হলো নাম্বার 1, তাহলে অ্যান্টাইকে আমি নাম্বার 1 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আছে এই যে এটা হলো 2 নাম্বার স্টেবিলিটির ক্রমে, এটা 2, এটাও 2। ঠিক আছে, তাহলে এই বরাবর তাকাও কত ডিগ্রি হলে? 60 ডিগ্রি।
60 ডিগ্রি হলে কি আমরা জানি, একটু আগে শিখছি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি হলে গজ কনফার্মেশন, তাহলে এটা 2, ঠিক আছে, এটা 2, এই যে 2 নাম্বারটা। তারপরে আবার আসো, এই যে 300 ডিগ্রি যদি হয়, এই যে 360 এর চেয়ে আবার 60 ডিগ্রি মাইনাস করো, এখানে 0 এর সাথে 60 অ্যাড করেছো, 360 থেকে 60 মাইনাস করো, ঠিক আছে, তাহলে 300 ডিগ্রি যদি হয়, এই যে 300 ডিগ্রি যদি হয় তাহলে সেটাও গজ কনফার্মেশন। তাহলে আমরা আরেকটা আইডিয়া পেলাম, সেটা হলো ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি অথবা 360 ডিগ্রি হয়, তাহলে আমরা কোন কনফার্মেশন পাই? গজ কনফার্মেশন, যেটা হলো অ্যান্টাই চেয়ে একটু কম স্টেবল, ঠিক আছে, ওকে, এই যে কারণ এনার্জি আর একটু বেশি, ওকে। তারপরে 3 নম্বর ক্রমে হলো এই যে এটা, এই 3 নম্বর ক্রম হলো এটা, আর হলো এই যে এটা, ঠিক আছে, ওকে। তাহলে এটা কত ডিগ্রি? এই যে খেয়াল করো তো, 120 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 240 ডিগ্রি। 120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেল হয়, পার্টলি ইক্লিপস যেটাকে আমরা বলি, এগুলোকে বলে পার্টলি ইক্লিপস। হ্যাঁ, এই যে একটা হলো টোটালি ইক্লিপস আর একটা হলো পার্টলি ইক্লিপস। এখানে পার্টলি লিখে নাই, তোমরা লিখে দাও পার্টলি। আমি লিখে দিচ্ছি পি এ আর টি এল ওয়াই, হ্যাঁ, পার্টলি, এটা পার্টলি ইক্লিপস, এটা পার্টলি ইক্লিপস, ঠিক আছে। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120 অথবা 240 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে 15 কিলো জুল শক্তি কি হয়? বেশি এনার্জি, পটেনশিয়াল এনার্জি দাঁড়ায় স্ট্রেন থেকে, সেটাকে আমরা বলি পার্টলি ইক্লিপস, ঠিক আছে। আর টোটালি ইক্লিপস যেটা, যদি 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি হয়, এই যে এটা 3 নাম্বার, এগুলো হলো 4 নাম্বার স্টেবিলিটি ক্রমে, এটা 4, স্টেবিলিটি সবচেয়ে কম, ঠিক আছে, এটা 4। তাহলে 4 প্রকারের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বললাম এখানে, কি কি? একটা হলো অ্যান্টাই স্টেবিলিটি সবচেয়ে বেশি, 2 নম্বরে কোনটা? 2 নম্বর, তারপরে স্টেবিলিটি আরেকটু কম কোনটা? তারপরে স্টেবিলিটি আরেকটু কম হলো গচের, ঠিক আছে, যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি অথবা 300 ডিগ্রি হবে, ঠিক আছে, এই যে 2। 3 নম্বরে কাদের? পার্টলি ইক্লিপস যারা, হ্যাঁ, যখন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি হবে, যেটা পার্টলি ইক্লিপস, হ্যাঁ, সেদের তাদের। তারপরে সবচেয়ে কম স্টেবল হলো সেটা কোনটা? টোটালি ইক্লিপস, যেটা 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি। তাহলে আমরা এই যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম পেয়ে তোমাকে এই ভ্যালুগুলো লিখতে হবে না, কতটুকু এনার্জি কম, তুমি অনুমান করে যদি লিখো, অর্থাৎ এই যে এরকম একটা গ্রাফ আঁকিয়ে, এই ভ্যালুগুলো দরকার নাই, এই ভ্যালুগুলো, এই যে এখানে মাইনাস, কিন্তু 0 ডিগ্রি দিতে হবে, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 60 করে দিবা, 240 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে, এগুলো দিতে হবে। এবং এটা দেখাইতে হবে যে একদম রেফারেন্স লাইন বরাবর থাকবে হলো এন্টাই, রেফারেন্স থেকে সামান্য দূরে থাকবে কারা? গজ। আর রেফারেন্স থেকে আরো দূরে থাকবে কারা? পার্টলি ইক্লিপস। আর রেফারেন্স থেকে সবচেয়ে দূরে, যাদের এনার্জি সবচেয়ে বেশি, সেটা হলো টোটালি ইক্লিপস, এটা দেখাতে হবে, হ্যাঁ। আর কত কি লিখে এগুলা না দেখালেও চলবে, মোটামুটি এরকম একটা গ্রাফ আঁকায় দিলেই তোমার হয়ে যাবে। এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর বিউটেনের জন্য কিন্তু অনেক পরীক্ষায় অনেক বেশি বেশি কোশ্চেন আসে, সো এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আবার বলছি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে আমরা দেখাতে পারলাম সবচেয়ে বেশি স্টেবল কোনটা, সেটা হলো এন্টাই। তারপরে কোনটা? গজ, স্টেগার্ড গজ, স্টেগার্ড এন্টাই, দুইটা স্টেগার্ড। তারপরে কোনটা? পার্টলি ইক্লিপস। তারপরে হলো টোটালি ইক্লিপস। এই 4 প্রকারের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বললাম, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামও আমরা কি দেখতে পেলাম, ক্লিয়ার? এবার আসো আমরা চলে যাব হলো, এখন আমরা চলে যাব হলো ইসের বইতে, কেলসির বইতে আমরা চলে যাব। আসো নিউ শেয়ারে চলে যাই। ওকে, আচ্ছা, এখন আসো আমরা কিছু কোশ্চেনে যাই। আমি এগুলো একটা একটা করে এগুলো নিয়ে আলোচনা করছি, তোমাদের হলো এই কোশ্চেনগুলোর এখন আনসার করতে হবে। আসো, ফিশার প্রজেকশন আমরা আগে পড়ে ফেলেছি, আমরা অনেক কথা বলেছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে আমরা এখানেও দেখতে পেয়েছি হচ্ছে হোয়াট ইজ স্টেগার্ড কনফার্মেশন। বলছি স্টেগার্ড কনফার্মেশনের সংজ্ঞা কি? এনি কনফার্মেশন ইন হুইচ বন্ডস আর ইকুয়ালি স্পেসড ইন দ্য নিউম্যান প্রজেকশন। নিউম্যান প্রজেকশনের মধ্যে যদি বন্ডগুলো হলো ইকুয়ালি স্পেস হয়, ও হলো এইভাবে বলেছে, ইকুয়াল দূরত্বে যদি অবস্থান করে, সমান দূরত্বে যদি অবস্থান করে, তখন এটাকে আমরা বলি স্টেগার্ড কনফার্মেশন। নিউম্যান কনফার্মেশন থেকেও বলেছে, ঠিক আছে। তাহলে তুমি সহজে বলতে পারো যে এনি কনফার্মেশন ইন হুইচ, যে কোনো কনফার্মেশন যেখানে প্রত্যেকটা বন্ড একে অপরের চেয়ে সমান দূরত্বে অবস্থান করে, তখনই এটাকে আমরা বলি স্টেগার্ড কনফার্মেশন, ঠিক আছে। এখানে সুন্দর কোশ্চেন আনসার আছে। তারপরে আসো, ফর এন ইথেন, দেখো এখানে বলছে ফর ইথেন এন ইনফিনিট নাম্বার অফ কনফার্মেশনস আর পসিবল। আমরা বলেছি যে কনফার্মেশন অসংখ্য হতে পারে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, হাফ ডিগ্রি, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা অসংখ্য কনফার্মেশন দাঁড় করাতে পারি, ঠিক আছে, ওকে। এখন এখানে কোশ্চেন কি? ড্র টু এক্সট্রিম কনফার্মেশন। দুইটা এক্সট্রিম কনফার্মেশন তোমাকে ড্র করতে বলছে, যেটার স্টেবিলিটি সবচেয়ে কম
এবং যেটাতে ইন্টারাকশন সবচেয়ে বেশি এবং যেটার ইন্টারাকশন সবচেয়ে কম বা স্টেবিলিটি সবচেয়ে বেশি। স্টেবিলিটি সবচেয়ে কম কনফার্মেশন আঁকাও এবং স্টেবিলিটি সবচেয়ে বেশি কনফার্মেশনটা আঁকাও। তাহলে আমরা জানি স্টেবিলিটি একটু আগে দেখে আসছি, স্টেবিলিটি সবচেয়ে যদি স্টেবিলিটি সবচেয়ে কম কোথায়? ইক্লিপসে। এই যে ইক্লিপসে যেমন ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর স্টেবিলিটি সবচেয়ে বেশি কোথায়? আমরা বলছি স্টেগার্ডে। ঠিক আছে, স্টেগার্ডটা আবার গজ হতে পারে, অ্যান্টাই হতে পারে। ঠিক আছে, ওকে, সেটা এখন যাকে দিলাম আমরা। নেক্সট আসো, ডিসক্রাইব সাম conformations in butane which arise due to relations about the central bond. ওকে, এই যে একটু আগে যেটা দেখেছে। ঠিক আছে, eclipse conformation 0 ডিগ্রি, গজ কনফরমেশন 60 ডিগ্রি, and eclipse partly eclipse একটু আগে বলেছি আমরা। এই যে দেখো, পার্টলি ইক্লিপস কখন বলবো? যখন হলো সামনের কার্বনের বড় গ্রুপ পিছনের কার্বনের বড় গ্রুপ যদি আমরা কত ডিগ্রিতে থাকে? 120 ডিগ্রিতে থাকে। ঠিক আছে, 120 ডিগ্রি, এই যে 120 ডিগ্রি, তখন আমরা বলছি পার্টলি ইক্লিপস। ঠিক আছে, মনে আছে কিনা? আর যদি অ্যান্টাই কনফার্মেশন হবে যখন যদি বড় বড় গ্রুপ 360 ডিগ্রি 180 ডিগ্রিতে অবস্থান করবে। ঠিক আছে, এই যে এটা। তাহলে আমরা কি দেখালাম? ফুললি ইক্লিপস, পার্টলি ইক্লিপস, গজ, অ্যান্টাই, এই চারটা দেখালাম। এই যে একটু আগে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গজ এন্ড অ্যান্টাই কনফার্মেশন? তোমরা জানো ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে আমরা এটাকে বলি গজ কনফার্মেশন, আর ডাইহেড্রাল অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তখন এটাকে বলি অ্যান্টাই কনফার্মেশন। হ্যাঁ, হোয়াট ইজ স্কিউ কনফার্মেশন? আমরা বলছি স্কিউ কোনটা? যে ইক্লিপস এবং হলো স্টেগার্ডের মাঝামাঝি যতগুলো কনফার্মেশন আছে সেগুলোকে বলা হয় এক্লিপস, এবং স্টেগার্ডের মাঝামাঝি যে কনফার্মেশন গুলো সম্ভব এগুলোকে সবগুলোকে বলা হয় স্কিউ কনফার্মেশন। ক্লিয়ার? আচ্ছা, টরশনাল স্ট্রেন কি? একটু আগে বলেছি, আমরা শিখেছি যে স্টেগার্ড থেকে ইক্লিপসে গেলে যে স্ট্রেন জড়িত সেটাকে আমরা বলছি কি? টরশনাল স্ট্রেন। আমরা শিখেছি এগুলা। তারপরে ইন হুইচ কনফার্মেশন দ্য টরশনাল স্ট্রেন বা টরশনাল এনার্জি অফ ইথেন ইজ লোয়েস্ট? কোনটার মধ্যে লোয়েস্ট? তাহলে লোয়েস্ট টরশনাল স্ট্রেন কোথায় থাকবে? কোনটার মধ্যে? কোন কনফার্মেশনের মধ্যে? চিন্তা করো তো তোমরা। torsional energy of ethane is low. In which conformation the torsional energy of ethane is lowest? In the eclipse conformation, as বলে দিয়েছে, in the eclipse conformation the molecule is about 3 kilocalorie per mole বা 12 kilojoule per mole higher in energy at room temperature. Such a rotation costs essentially no energy, that is no barrier is easily overcome and molecules rotate constantly. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেটা ইক্লিপসের মধ্যে। ঠিক আছে, সেটা কোথায়? ইথার মধ্যে, ইক্লিপসের মধ্যে। আর সবচেয়ে আমরা বলতে পারি কি? দ্য স্টেগার্ড কনফার্মেশন। ইন দ্য স্টেগার্ড কনফার্মেশনের মধ্যে ইন হুইচ কনফার্মেশন দ্য টরশনাল এনার্জি অফ ইথেন ইজ লোয়েস্ট? তাহলে লোয়েস্ট টরশনাল এনার্জি হলো স্টেগার্ডের মধ্যে। ঠিক আছে, আর হাইয়েস্ট টরশনাল এনার্জি হলো ইক্লিপসের মধ্যে। ক্লিয়ার? কতটুকু ডিফারেন্স? যে 3 কিলো ক্যালোরি পার মোল বা 12 কিলো জুল পার মোল। তাহলে দুটো ডিফারেন্স কত? টরশনাল স্ট্রেন বিবেচনা যদি নাও তাহলে আমরা বলতে পারি স্টেগার্ড টু ইক্লিপস যে ডিফারেন্স সেটা হলো 3 কিলো ক্যালোরি পার মোল বা 12 কিলো জুল পার মোল। ওকে, তাহলে কোথায় টরশনাল স্ট্রেন বেশি? টরশনাল স্ট্রেন বেশি হলো কোথায়? ইক্লিপসের মধ্যে। আর টরশনাল স্ট্রেন কম কোথায়? সেটা হলো স্টেগার্ডের মধ্যে। ক্লিয়ার? ওকে, এখন আসো, বলছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায়ই আসে, আমি একটু অ্যানোটেট করে দেই। এই যে রিভিউ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ আ কনফার্মেশন। ঠিক আছে, ওকে, কি কি ফ্যাক্টর? তাহলে আমরা বলতে পারি টেট্রাহেড্রাল অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল স্ট্রেন যখন তুমি বিবেচনায় নিবা তখন জানো যে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি, হ্যাঁ, থেকে যত বেশি বিচ্যুতি ঘটে স্টেবিলিটি তত কমে যায়। ঠিক আছে, তাহলে একটা প্যারামিটার কি? যে অ্যাঙ্গেল স্ট্রেন যদি হলো বা নর্মাল টেট্রাহেড্রাল বন্ধন কোণ বা চতুষ্ফলকীয় বন্ধন কোণ যদি 109 ডিগ্রি 28 মিনিট হয় তাহলে এখানে স্ট্রেন কম জড়িত থাকে। তাহলে আমাদের একটা প্যারামিটার কি? আমি দেখবো বন্ধন কোণটা 109 ডিগ্রি 28 মিনিট আছে কিনা। যে নর্মাল বন্ড অ্যাঙ্গেলস, হ্যাঁ, নর্মাল বন্ড অ্যাঙ্গেলস কত ডিগ্রি? 109 ডিগ্রি 28 মিনিট। এটা থেকে যদি বিচ্যুত, তাহলে এটা একটা প্যারামিটার। এখান থেকে যদি বিচ্যুত হয় যোগের স্টেবিলিটি কমে যায়। ঠিক আছে, ওকে। তারপরে হলো এই একটা ফ্যাক্টর। ঠিক আছে, 2 নম্বর ফ্যাক্টর হলো স্টেগার্ড কনফার্মেশন থেকে যদি আমরা শিখেছি যে স্টেগার্ড কনফার্মেশন থেকে যদি বিচ্যুতি ঘটে, এই যে স্টেগার্ড কনফার্মেশন থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে টরশনাল স্ট্রেন জড়িত থাকে। ঠিক আছে, তাহলে আরেকটা ফ্যাক্টর কি? স্টেগার্ড কনফার্মেশনে আছে কিনা, এটা একটা প্যারামিটার। স্টেগার্ড কনফার্মেশন থেকে যত বিচ্যুতি ঘটবে স্টেবিলিটি তত কম থাকবে। তখন কোন ধরনের স্ট্রেন জড়িত থাকবে? টরশনাল স্ট্রেন জড়িত থাকবে। ঠিক আছে, এটা। তারপরে আরেকটা দেখেছি আমরা কি? স্টেরিক স্ট্রেন বা নন বন্ডেড ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, স্টেরিক ইন্টারঅ্যাকশন। তাহলে তিনটা প্যারামিটার আমরা পেয়ে গেলাম। একটা হলো নরমাল বন্ড অ্যাঙ্গেলস, প্যারামিটার কি? রিভিউ দ্য ফ্যাক্টরস। ফ্যাক্টর কি কি আমরা পেলাম? তিনটা। একটা হলো টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল আছে কিনা, এটা জাস্টিফাই করব।
বা নর্মাল ব্যান্ড অ্যাঙ্গেল আছে কিনা। 2 নম্বর হলো কনফার্মেশনটা স্ট্যাগার্ড কনফার্মেশনে আছে কিনা। স্ট্যাগার্ড কনফার্মেশনে না থাকলে স্টেবিলিটি কমে যাবে। 3 নম্বর হলো কোনো নন বন্ডেড ইন্টারঅ্যাকশন আছে কিনা বা ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন আছে কিনা। হ্যাঁ, বা আমরা এগুলোকে অনেক সময় বলি ফ্ল্যাগ পোল ইন্টারঅ্যাকশন, ওই যে শিখবো আমরা নেক্সটে আসবে। তাহলে আমরা হলো কি কি ইন্টারঅ্যাকশন দেখবো, ভ্যান ডার ওয়ালস স্ট্রেন বা স্টেরিক স্ট্রেন আছে কিনা, টরশনাল স্ট্রেন বা স্ট্যাগার্ড কনফার্মেশনে আছে কিনা, আর হলো নরমাল বন্ড অ্যাঙ্গেল আছে কিনা। তাহলে 3টা ফ্যাক্টর আমরা পাচ্ছি। একটা হলো নরমাল বন্ড অ্যাঙ্গেল অথবা টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেলে আছে কিনা, এই একটা ফ্যাক্টর। 2 নম্বর হলো কনফার্মেশনটা কোন কনফার্মেশনে আছে, স্ট্যাগার্ডে আছে কি নাই। স্ট্যাগার্ড কনফার্মেশনে থাকলে স্টেবিলিটি বেশি, বা এটার সাথে টরশনাল স্ট্রেন জড়িত কিনা সেটাও লিখতে পারো। আর 3 নম্বর হলো নন বন্ডেড ইন্টারঅ্যাকশন বা ভ্যান ডার ওয়ালস স্ট্রেন বা স্টেরিক স্ট্রেন এগুলো আছে কিনা, এগুলো হলো প্যারামিটার। ঠিক আছে, এই প্যারামিটার গুলো থাকলে স্টেবিলিটি কমে যাবে। এগুলো আমরা আলোচনা করলাম একটু আগে। এখন আসো এই যে এগুলো রিভিউ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমিন দ্য স্টেবিলিটি অফ এ কনফার্মেশন, আমি তো বলেই দিলাম 3টা। ওকে, তারপরে এই যে এটা একটা সুন্দর কোশ্চেন, দেখো এখানে খুব দারুণ একটা কোশ্চেন। আমরা তো একটু আগেই শিখেছি যে সবচেয়ে বেশি স্টেবল আমরা জানি স্ট্যাগার্ড কনফার্মেশন। স্ট্যাগার্ডের মধ্যে আমরা আবার 2টা বলেছি, একটা হলো কি অ্যান্টাই, একটা হলো গজ। অ্যান্টাই স্ট্যাগার্ড, গজ স্ট্যাগার্ড। ওকে, তাহলে আমরা একটু আগে বলেছি সবচেয়ে বেশি স্টেবল কোনটা, সবচেয়ে বেশি স্টেবল হলো অ্যান্টাইটা। বাট এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন দেখো এই যে ক্লোরোহাইড্রিন আর হলো কি, এই যে একটা কোশ্চেন আছে দেখো, হোয়াই দ্য প্রেফার্ড কনফার্মেশন অফ, আমি মার্ক করে দিচ্ছি, অ্যানোটেট করে দিচ্ছি, হোয়াই দ্য প্রেফার্ড কনফার্মেশন অফ প্রোপেন প্রোপেন হ্যাজ দ্য হাইড্রোজেন অ্যাটম ইক্লিপস দ্য ডাবল বন্ড, এই একটা কোশ্চেন। আরেকটা হলো এই যে এটাকে বলি আমরা ক্লোরোহাইড্রিন। আরেকটা হলো ডাইহাইড্রল, ডায়ল, এই যে ডায়ল একটা, হ্যাঁ ডায়ল, 2টা ওয়েট যদি পাশাপাশি কার্বনে থাকে তখন আমরা এটাকে বলি ডায়ল। ওকে, আচ্ছা, তাহলে একটু আগে আমরা শিখলাম, আমরা বললাম যে যে অ্যান্টাই এর স্টেবিলিটি হলো সবচেয়ে বেশি, তারপর কে গজ। হ্যাঁ, এখন দেখো উল্টে যাবো, এখন আবার উল্টা কথা বলবো, তাহলে সব ক্ষেত্রে সব কথা প্রযোজ্য না। ঠিক আছে, ওকে, দেখো তো এই যে এই স্ট্রাকচারটা তাকাও, এটাকে বলে ক্লোরাইড্রিন, এটাকে বলা হয় ডাইল। হ্যাঁ, ওকে, নিউম্যান প্রজেকশন দেখানো আছে। তাহলে এগুলো হলো এই যে এখন যেটা দেখানো হচ্ছে এটা হলো গজ, যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা জানি ওএইচ ওএইচ যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন সম্ভব। তাহলে ডায়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গজের মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব। তাহলে এখানে কিন্তু বিকর্ষণ না, এখানে হলো আকর্ষণ, অর্থাৎ অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন জড়িত। ঠিক আছে, কি ইন্টারঅ্যাকশন জড়িত, অ্যাট্রাকটিভ, নো রিপালসিভ ইন্টারঅ্যাকশন, এখানে হলো অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন জড়িত। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে ইক্লিপস কনফার্মেশন হলে আবার the major interaction of the repulsive type which is in between the field methyl group orbitals and the field pi orbitals of the double bond, the repulsive interaction is lesser in the eclipse conformation. তাহলে এখানে যদি আমি তোমাকে বলি ইক্লিপস এবং স্ট্যাগার্ডের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি, তাহলে কিন্তু তোমাকে ইক্লিপসের আনসারটাই দিতে হবে। ঠিক আছে, তাহলে ডায়ল কেন হলো ইক্লিপস কনফার্মেশন স্টেবল কেন, কারণ যদি ইক্লিপস কনফার্মেশনে থাকে তাহলে 2টা গ্রুপ পরস্পরের নিকটে অবস্থান করে, তখন এদের মধ্যে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনটা হওয়া সম্ভব হয়। কিন্তু আমি যদি 180 ডিগ্রি অ্যান্টাইতে নিয়ে যাই, এই যে ক্লোরোহাইড্রিন এবং ডায়লকে, এটাকে যদি খেয়াল করো তো, আমি যদি অ্যান্টাইতে আঁকাই, একটু বুঝিয়ে বলি আমরা। এই ধরো একটা সার্কেল দিলাম আমি, এই ধরো সামনের কার্বনটা এটা অ্যান্টাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো পিছনের কার্বনটা। ওকে, এখানে ধরো OH আছে, OH, এখানে ধরো Cl আছে। ঠিক আছে, এই যে দেখো পরস্পর থেকে 180 ডিগ্রি দূরে আছে। তাহলে এখানে কিন্তু কোনো প্রকার হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন অর্থাৎ অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন সম্ভব না। ঠিক আছে, তাহলে সম্ভব না হলে এখানে হাইড্রোজেন বন্ধন গঠন করা, আমরা জানি H এবং Cl হাইড্রোজেন বন্ধন সম্ভব। তাহলে যদি আমি ইক্লিপস অথবা ধরো গজ কনফার্মেশনে রাখি, হ্যাঁ এই যে গজ অথবা 60 ডিগ্রি, যদি গজে অথবা ইক্লিপসে ফর্মে রাখি, তাহলে কিন্তু এখানে একটা অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন সম্ভব। হ্যাঁ, তাহলে আকর্ষণ হলে এনার্জি কমে যাবে, স্টেবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আবার এখানে দেখো OH OH, এটারও যদি আমি অ্যান্টাই আঁকাই, নরমালি অন্য যৌগের ক্ষেত্রে যেখানে রিপালসিভ ফোর্স ইনভলভ সেখানে হলো অ্যান্টাইটা স্টেবল, বাট যেখানে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন সম্ভব সেখানে ইক্লিপস অথবা আমরা বলবো গজ, সেটার স্টেবিলিটি বেশি। এখানে ধরো একটা OH, আমরা জানি OH OH পাশাপাশি থাকলে হাইড্রোজেন বন্ধন সম্ভব, অর্থাৎ অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন সম্ভব। এই যে এটা আরেকটা OH,
এরকম কোশ্চেন কিন্তু প্রায়ই আসে যে ক্লোরোহাইড্রিন অথবা ডায়োলের ক্ষেত্রে ইক্লিপস অথবা গজ ইন্টারেকশন স্টেবল বেশি কেন অ্যান্টাই অথবা স্টেগার্ডের চেয়ে, হ্যাঁ এরকম আসে। হ্যাঁ, ইক্লিপসের সাথে স্টেগার্ডের কম্পেয়ার করলো অথবা বললো দুইটাই যদি স্টেগার্ড বিবেচনা করো তাহলে গজ এবং অ্যান্টাইয়ের মধ্যে কোনটা স্টেবল। অন্য সকল যুগের ক্ষেত্রে যেখানে রিপালসিভ ফোর্স জড়িত, রিপালসিভ ফোর্স যদি জড়িত থাকে তাহলে অ্যান্টাইয়ের স্টেবিলিটি বেশি, বাট যে ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত, এই যে হাইড্রোজেন বন্ডের ইন্টারেকশন, এই যে হাইড্রোজেন বন্ডিং ইন্টারেকশন, এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। কি শিখলা? যেখানে অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত সেখানে অ্যান্টাইয়ের স্টেবিলিটি কম, সেটাতে গজের স্টেবিলিটি বেশি। অথবা তুমি যদি বলো ইক্লিপসের স্টেবিলিটি বেশি, স্টেগার্ডের স্টেবিলিটি কম, কারণ এখানে অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত। তাহলে আমাকে দেখতে হবে কোন ধরনের ইন্টারেকশন জড়িত, চোখ বন্ধ করে বলে দিলে হবে না, ঠিক আছে? তুমি বেশিরভাগ ক্ষেত্রেই এটা পাবা, কিন্তু যৌগটা যদি ক্লোরোহাইড্রিন অথবা ডায়োল হয় তাহলে আমরা বলবো অ্যান্টাইয়ের স্টেবিলিটি কম, গজের স্টেবিলিটি বেশি, অথবা ইক্লিপসের স্টেবিলিটি বেশি, স্টেগার্ডের স্টেবিলিটি কম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা শিখলাম। আমাকে দেখতে হবে, আমি যখন স্টেবিলিটি নিয়ে কমেন্ট করব আমাকে দেখতে হবে এটা কি অ্যাট্রাকটিভ ফোর্স জড়িত নাকি রিপালসিভ ফোর্স জড়িত। রিপালসিভ ফোর্স হলে অ্যান্টাইয়ের স্টেবিলিটি বেশি, গজের স্টেবিলিটি কম, আর অ্যাট্রাকটিভ হলে উল্টো হয়ে যাবে। হ্যাঁ, গজের স্টেবিলিটি বেশি, অ্যান্টাইয়ের স্টেবিলিটি কম। আমরা এটা কভার করলাম। ওকে, এরপরে আসো আমরা একটু এখানে আরেকটু কথা বলি, সেটা হলো কি, এটা হলো বিভিন্ন প্রকার কার্বোসাইক্লিক, যখন আমরা কার্বনের সাইকেল করব আমরা, এটা স্টোরিকেমিস্ট্রিতে খুব বেশি লাগবে, অন্যান্য জায়গায়ও পাবা তোমরা এটা, ঠিক আছে? হাউ কার্বোসাইক্লিক রিংস আর ডিভাইডেড, যে কার্বোসাইক্লিক যৌগ যেগুলো আছে কার্বোসাইক্লিক রিং, এগুলোকে কিভাবে ডিভাইডেড করবা, ঠিক আছে? দেখো, যদি কার্বন সংখ্যা 3 থেকে 4 হয়, অর্থাৎ 3 থেকে 4 সদস্যের কার্বন, এগুলোকে আমরা বলবো স্মল রিং, স্মল রিং কম্পাউন্ড, স্মল রিং কম্পাউন্ড, ঠিক আছে? আর যদি 5 থেকে 7 কার্বন বিশিষ্ট যৌগ হয়, অর্থাৎ পেন্টেন থেকে হ্যাপটেন, এগুলোকে বলবো কমন রিং, কোন রিং? কমন রিং, ঠিক আছে? স্মল রিং, কমন রিং, ঠিক আছে? আরেকটা আমরা বলবো মিডিয়াম রিং। মিডিয়াম রিং কোনগুলা? যখন 8 থেকে 11 কার্বন বিশিষ্ট যৌগ হবে, ঠিক আছে, চক্র হবে, সেটাকে আমরা বলবো মিডিয়াম রিং। আর লার্জ রিং কোনগুলো? লার্জ রিং হলো 12 সদস্য থেকে অনওয়ার্ড, 12 মেম্বার্ড অনওয়ার্ডস, ঠিক আছে? তাহলে 4 প্রকারের, যে 4 প্রকারের চাকরিক যৌগ নিয়ে আমরা কথা বলি, একটা হলো স্মল রিং। স্মল রিং কত? 3 থেকে 4 কার্বন বিশিষ্ট, 2 কার্বন দিয়ে তো চক্র হয় না, 3 থেকে 4 কার্বন বিশিষ্ট চক্র যেগুলো, অর্থাৎ সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এগুলো হলো স্মল রিং, ঠিক আছে? সাইক্লোপেন্টেন থেকে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেপটেন, এই তিনটে হলো কমন রিং। ওকে, 8 থেকে 11, সাইক্লোঅক্টেন থেকে 11 কার্বন পর্যন্ত, 11 কার্বন বিশিষ্ট, এগুলোকে আমরা বলবো মিডিয়াম রিং, বা এগুলাকে আমরা এক, তাহলে আমরা সহজ করে যদি বলি 11 পর্যন্ত আমরা এগুলোকে, তুমি যখন আরেকটু অন্য জায়গায় যাবা তখন এত ভাগ না করে 11 পর্যন্ত আমরা এগুলোকে বলে ফেলি কি স্মল রিং। আর লার্জ রিং কখন বলবো? তখন বলবো 12 কার্বন বিশিষ্ট যখন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি আমি ভাগ করতে বলি তাহলে 4 ক্যাটাগরির কার্বোসাইক্লিক যৌগ বলতে হবে, 3, 4, এই দুই ক্যাটাগরিকে বলবো স্মল, 5, 7, 5 থেকে 7 কার্বন বিশিষ্ট যৌগগুলোকে আমরা বলবো হলো কমন রিং যৌগ, ঠিক আছে? 8 থেকে 11 বললে মিডিয়াম রিং যৌগ, আর 12 থেকে শুরু করে বেশি কার্বন বিশিষ্ট যত বেশি হয় এগুলোকে আমরা বলবো লার্জ রিং, ঠিক আছে? লার্জ রিং যৌগ। ওকে, তাহলে আমরা শিখলাম 4 ক্যাটাগরির চাকরিক যৌগ হতে পারে, স্মল রিং, কমন রিং, মিডিয়াম রিং, লার্জ রিং, ঠিক আছে? আর যদি খুব সিম্পল ক্লাসিফিকেশন করো তাহলে 11 কার্বন পর্যন্ত স্মল রিং, 12 থেকে বেশি পর্যন্ত আমরা বলবো লার্জ রিং, ঠিক আছে? ওকে, বাট পরীক্ষা যখন আসবে তোমাকে স্টোরিকেমিস্ট্রিতে আলোচনা করতে বলবে, তুমি অন্য প্রস্তুতিতে যখন লিখবা, অন্য কেমিস্ট্রিতে যখন লিখবা, তখন হলো তুমি বলবা 11 কার্বন পর্যন্ত এটা হলো স্মল রিং, আর 12 কার্বন থেকে আমরা বলবো লার্জ রিং যখন, আর ঠিক আছে, যখন ওই স্মলের মধ্যে হলো স্মল, কমন, মিডিয়াম সব ফেলে দিয়েছি। কিন্তু তোমাকে স্টোরিকেমিস্ট্রিতে যখন বলা হবে যে কার্বোসাইক্লিক যৌগগুলোকে ক্লাসিফাই করো বেসড অন দা কার্বন সংখ্যা, কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, তখন তোমাকে বলতে হবে 4 ক্যাটাগরির কার্বোসাইক্লিক যৌগ সম্ভব। একটা হলো স্মল রিং, যখন কার্বন সংখ্যা হবে 3, 4। একটা হলো কমন রিং, কার্বন সংখ্যা ধরো 5, 6, 7 বা 5 থেকে 7। আর 8 থেকে 11 যদি হয় তখন আমরা বলবো মিডিয়াম রিং, ঠিক আছে? আর 12 থেকে তার চেয়ে বেশি হলে আমরা বলবো লার্জ রিং কার্বন সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে? ওকে, এটা হলো অ্যাঙ্গেল স্ট্রেন কি আমরা পড়ে ফেলেছি। একটু আগেই আমরা শিখলাম অ্যাঙ্গেল স্ট্রেন কি, সুন্দর করে স্লাইডে আছে, আমিও বলেছি, তোমরা ওখান থেকে শিখে নিও। অ্যাঙ্গেল স্ট্রেন শিখেছি। তারপরে হলো রিং স্ট্রেন কি। রিং স্ট্রেন হলো রিং এর মধ্যে যে স্ট্রেন জড়িত আমরা বলেছি সেটা রিং স্ট্রেন। ওকে, এই যে এখানে ছবি দিয়ে বোঝানো আছে, আগেরটাও ছিল, এটা 60 ডিগ্রি, আমি আগেও দেখিয়েছি।
ওকে, আমরা আজকে এখানেই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অন্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। তোমরা ভিডিওটা ভালো করে দেখবা, কারণ স্টোইকোমেট্রি কিন্তু মুখস্থ কিছুই নাই। তোমার কিছুই মুখস্থ করা যাবে না, তোমাকে সব কিছুই নিজে নিজেই বুঝে বুঝে পড়তে হবে, কারণ এখানে মুখস্থ করে লিখতে গেলেই তুমি ধরা খাবা। ঠিক আছে, সেজন্য এখানে মুখস্থ করার কিছুই নেই, তোমাকে হলো সব নিজে নিজে বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা আজকে এখানেই রাখলাম। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, এই বলে আমি আজকে শেষ করছি।